বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সবাই এখানে একত্রিত হয়েছি, এটা আল্লাহর দরবারে অশেষ মেহেরবানি। আর একটা কথা, সেটা হচ্ছে যে আমি আমেরিকায় ছিলাম 6 মাস, লাস্ট 6 মাস আমেরিকায় ছিলাম। তো সেই জায়গায় আহ, মানে আমার ওইখান থেকে অনেক কাজ করার অফার পেয়েছি, কাজ তো সব মিলিয়ে আর কি ব্যাটে বলে করা হয় নাই। কারণ আমার ফ্যামিলিকে ছেড়েও আমি আসতে পারি না, আবার করোনা ছিল, আবার ভ্যাকসিনের ব্যাপারটা ছিল। তো তো সোজা কথা হচ্ছে, আসলে কাজ আমি যে বয়সে এসেছি আর যেই আমার এখন অভিজ্ঞতার যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে সব ছবিতে আমাকে থাকতে হবে নট নেসেসারি, আমি এটা মনে করি না। কারণ সব ছবি আমার জন্য তৈরি হবে এটা আমি মনে করি না। তো এর মধ্যে আমি এখন যথেষ্ট, যেহেতু বলবো যে সিনিয়র বা আমার ফ্যামিলিকে সময় দিতে হবে, সেই জায়গাটায় স্ক্রিপ্টে যদি আমি মনে করি যে এটা আমার ভালো লেগেছে, ওগুলোই করা উচিত। তো আমার বাম দিকে যিনি বসে আছেন, একজন বিচক্ষণ প্রডিউসার ছিলেন, উনি এতদিন উনি আমার সম্পর্কে মামা হন, ইকবাল মামা। উনি প্রথম ছবি থেকে আরম্ভ করে এই পর্যন্ত আমাকে ছাড়া কোনো ছবি করেননি। শুটার, সাকিব আর আমি, সুপার ডুপার এটা একটা ছবি। দেন উনি করেছেন যে লাস্ট ছবিটা আমরা করেছি, যে আমার মনে হয় গত 3 বছরে বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল ছবির নাম হচ্ছে সাকিব আর আমার, সেটা হচ্ছে যে পাসওয়ার্ড, মালিক আফসারি সাহেবের, এটাও ওনার ছবি। তো এরকম আরও ছবি, তার সব ছবিতেই আমি করেছি। উনি লাস্ট করেছেন 50তম ছবি কাজে হাত ভাইকে নিয়ে, সাকিব আমির বীর। তো তার সমস্ত ছবি তার বিচক্ষণতার স্ক্রিপ্টে থাকে, তার নতুনত্ব থাকে। এই জায়গায় আমাকে আমাকে আবিষ্ট করে দেয় যে আমি করব। আমি আমি আরও পরে আসতাম, আমি মেতে আসার কথা, কিন্তু এই ছবির স্ক্রিপ্ট, মামা আপনি কবে আসবেন, মামা আপনার জন্য করতে হবে এই ছবিটা, আপনি একটু, ছবির নামও রিভেঞ্জ। মানে নামে যেমন মনে হয় যে একটা রিভেঞ্জ নেওয়ার ব্যাপার আছে, কারণ দর্শক আমাদেরকে অনেক দিয়েছে, আমরা দর্শককে অনেক দিন ধরে ভালো কিছু দিতে পারছি না। তো আসলে এই দর্শককে আমাদেরকে ধরে রিভেঞ্জ হিসাবে আমরা একটা ভালো কিছু প্রোডাক্ট দিব। এবং এই ছবিতে যে ছেলের ভয়েস আমার দারুণ ভালো লাগে, এই ছবিটার নাম হচ্ছে, ওর নাম হচ্ছে রোশন না। তো প্রথম ছবি আমার সাথে, আমি আশা করি আমাদের এই স্মৃতিটা এরকম হয়ে থাকবে। প্রথম ছবি কাজে আমরা এরকম করবো, যেটা একটা যাতে ছোটোখাটো একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকুক। তো রোশনকে আমি জানাই আমার বুকের ভিতর থেকে আমার উচ্ছ্বাস এবং ভালোবাসার সাথে সাধুবাদ, যে ও বুঝতে পেরেছে যে ইকবাল এখন ডিরেক্টর হয়ে যাচ্ছেন, প্রডিউসার থেকে ডিরেক্টর হয়েছেন, এবং একাধারে 5টি ছবি করবেন উনি। 5টি ছবি করবেন, এবং এই 5টি ছবিতেই 5 রকম গল্পের সমাহার হবে। তো ওই জায়গা থেকে এই ছবিটা রিভেঞ্জ আমরা আরম্ভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ 20 এপ্রিল। এবং এই ছবির স্ক্রিপ্ট আমাকে আমি 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 আমার খুব ভালো লেগেছে, এই জন্য আমি আমার জার্নিটাকে শর্ট করে চলে আসলাম। আমার ক্যারেক্টারটা থাকবে, আমি অবশ্যই খলনায়ক, কিন্তু এটা এমন একটা ন্যাচারাল একটা ক্যারেক্টার, যেটা আপনারা প্রত্যেকে চিনেন, প্রত্যেকে দেখেন, যে এই ধরনের লোকগুলোকে আপনারা পাচ্ছেন, যে সমাজে বোঝা যাবে না যে এই লোকগুলোর ভেতরে, এই সাদাসিধা লোকের ভিতরে এই এত খারাপ জিনিস লুকিয়ে আছে, এবং এরাই সমাজকে এভাবে একেবারে সমাজের আসল জিনিসটা এরা খেয়ে ফেলতেছে, এরা বুঝতেই দেওয়া যাবে না। তো এই ক্যারেক্টারটা, এই জিনিসটাই আমার কাছে নতুনত্ব লেগেছে, এবং যার জন্য আমার পার্টটাকে আমি যথেষ্ট মানে উজ্জ্বল মনে করে আমি কাজটা করতে রাজি হয়েছি। আর এমনিতেই আমি ইকবালের, মানে আমার ডিরেক্টর ইকবাল সাহেবের যেই মানে যখন ওনাকে আমি প্রডিউসার দেখেছি, তখনই উনি খুব বিচক্ষণতার সাথে লোকেশন বাছাই করেন, শিল্পী বাছাই করেন, কাস্টিং বাছাই করেন, তারপরে উনি গান খুব সিলেক্টিভ করেন। তো এই সমস্ত গুণান, মানে বিচক্ষণতার উনি একটা আধার। তো ওই জায়গা থেকে যেহেতু উনি ডিরেক্টর এই ছবিতে, আমি বিশ্বাস করি উনি ওনার প্রডিউসার হিসেবে সুপার ডুপার হিট একজন প্রডিউসার। উনি ইনশাআল্লাহ উনি এই কোয়ালিটিটা মেনটেন করবেন এই ছবিতে, এইটাই আমি জানাই। এবং যখন আমি তার গল্পটা শুনলাম, 4-5টা সিন আমি শুনলাম, আমি বলছি যে ইনশাআল্লাহ চলো, আর আমরা চেষ্টা করে যাই, বাকি আল্লাহর হাতে। আমরা ভালো চেষ্টা করবো, অসাধারণ স্ক্রিপ্ট দর্শককে বিনোদিত করার জন্য। এটা তথাকথিত আগে বলি যে এটা আমাদের কোনো পুরস্কারের জন্য নির্মিত হবে না, মূলত হবে দর্শককে আনন্দিত দেওয়া, হল মালিকরা যাতে লাভবান হয় এটা চেষ্টা করা। আর আর আমি বললাম যে দর্শক একটা ভালো ছবি বা
অনেকদিন ধরে পায় না বা পাচ্ছে না। দর্শক ইনশাল্লাহ একটা ভালো ছবি প্রেজেন্ট করার প্রয়াস, এই জন্য আমি ছবিটা করতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে গত অনেক বছর পর্যন্ত আপনার সিনেমা প্রত্যেক ঈদে রিলিজ হয়। এই বছর আসলে সেরকম কোনো সিনেমা রিলিজ হচ্ছে কিনা? আমি বিশ্বাস করি যদি বড় ছবি বা বিগ বাজেটের ছবি রিলিজ হবে তাহলে সেটা হচ্ছে যে শাহীন সুমনের বিদ্রোহী, তারপর হচ্ছে যদি অনন্ত জলিলেরটা পায় তাহলে হবে ডেদার দিন, ওই ছবিটা আমি আছি। আর যদি এই রহিমের পায় শান, আর যদি বদিউল আলম খোকনের পায় তাহলে সেটা হচ্ছে আগুন। আর হচ্ছে আরেকটা ছবি হচ্ছে ওই যে এক্সট্রিম মিশন, সেটাই। 5টা বড় ছবিতেই আমি আছি। এখন আমি আশা করি এই ধরনের ছবি ঈদে আসা উচিত, এবং 5টা ছবির আর্টিস্ট আমি, সাকিব, আমি সিয়াম, আমি হচ্ছে আরিফিন শুভ, এইগুলো। আপনার দীর্ঘদিন যেহেতু সিনেমার সাথে নেই, মানে সিনেমার সাথে নেই বলতে করোনার কারণে দেশের বাইরে ছিলেন, তো এখন দেশে ফিরলেন, এখন কয়টা কাজ আপনার হাতে আছে এই মুহূর্তে? এই মুহূর্তে এই যে 4টা ছবি, বড় ছবি বললাম না, এগুলো ডাবিংয়ের কিছু শুটিং বাকি আছে। যদি এগুলো সব ঈদ, ওনারা বলতেছে ঈদে আসবে, আমি বাকি জানি না, তাদের ব্যাপার। এই ডেদার দিন, শান, তারপর হচ্ছে এক্সট্রিম মিশন, তারপর আগুন। না না, এগুলো আমার ডাবিং আছে, আমার গান আছে, ডাবিং প্রত্যেকটা আমার ডাবিং বাকি আছে। আর শুটিং একদিনের আমার বাকি আছে। নতুন কাজ হচ্ছে রিভেঞ্জ, আর হচ্ছে যে রিভেঞ্জ হচ্ছে, তারপর হচ্ছে যে বজলুর রশিদ ঢালের ছবি হচ্ছে, সাইফুল ইসলাম মন্নুর ছবি হচ্ছে, তারপর হচ্ছে নার্গিস আক্তারের ছবি হচ্ছে। এই 4টা ছবি একেবারে রেডি আমার হাতে। এর মধ্যে স্টার্ট করবো আগামী মাসে, মানে রিভেঞ্জ দিয়ে আমার আরম্ভ হবে। আর এই মাসে আমি ডাবিং আরম্ভ করতেছি, সেটা হচ্ছে যে শানের ডাবিং করতে। আরেকটা প্রশ্ন করতে হয়, সেটা হচ্ছে এই যে বয়কটের যে বিষয়টা ছিল, হ্যাঁ, সেটা আসলে এখন কি অবস্থায় আছে, যেহেতু আপনারা রেগুলারলি সিনেমা করতেছেন বা এখন করছেন? আসলে এই বিষয়টাকে আমি কখনো মনে করি না যে এই বিষয়টা একটা মানে একটা সম্মানজনক বিষয়। এটা আমাদের মুরব্বীদের একটা বিষয় ছিল, এবং তারাই জানে যে মানে আমি 100% একজন শিল্পী, 100% আমি কাজ ছাড়া কিছুই করিনি, আমার কাজই আমার পরিচয়। তো তারা নিশ্চয় ভালো করে জানে যে এই বিষয়টা কিনা তারা আর আগে বাড়াবে না, আর আলোচনাও না, এবং তারা মনে প্রাণে চায় যে আমার মতো একটা শিল্পী কাজ করুক। কাজে হচ্ছে যে এই বিষয়টা আর কোনো মনে হয় আলোচনাই না। আমি একটা কথা বলবো, আমরা অ্যাকচুয়ালি নিজেরা মানে এইগুলা এই বয়কট, তারপরে এই যে সব করে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি, শুধু পিছিয়ে আসি না, দর্শকরাও আমাদের খারাপ করে। তা আমরা তো অ্যাকচুয়ালি চাই সিনেমা দেখতে, এখানে কেন আমরা কাকে ভয় করি? আমরা বয়কট, ঝগড়া, যেটা এগুলো আমরা অ্যাকচুয়ালি মনের থেকে পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, আমরা হয়ে যায় মাঝে মাঝে কিছু সিচুয়েশনের কারণে, কিছু কারণে হয়ে যায়, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি আমরা এগুলো চাই না। আমরা সুন্দর ছবি করতে চাই, আমরা সুন্দরভাবে দর্শককে আমরা অনেক ভালো ভালো জিনিস উপহার দিতে চাই। হ্যাঁ, আর যেটা হচ্ছে যে বিষয়টা, এটা আমাদের প্রত্যেকটা সংগঠনের প্রতি আমার সমান শ্রদ্ধা। আমি বারবার বলি, প্রডিউসার আমাদের, আমি বারবার বলেছি, প্রডিউসার আমাদের বাবা সমতুল্য, ডিরেক্টর আমাদের মা সমতুল্য, আমরা তাদের সন্তান। তো ওই জায়গায় আশা করি যে এরকম ভুল বুঝে আসবে, এবং ভুল বুঝে আমাদের মুরব্বীরা সবাই মিলে শেষ হয়ে গেছে বা শেষ হয়ে যাবে। আর এখন তো এই মুহূর্তে দরকার তো ভালো আর্টিস্ট, ভালো ডিরেক্টর, ভালো প্রোডাকশন, ভালো প্রডিউসার। কাজে হচ্ছে যে আমাদেরকে এখন সবাইকে একটা জিনিসই দেওয়া উচিত, দর্শক হল বিমুখ হয়ে যাচ্ছে, কারণ প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাপ চলে আসছে, ওটিপি ফর্ম চলে আসছে। তো এই জায়গায় আমরা সবাই মিলে এখন আমাদের আসলে কোনো কিছু ঝগড়াঝাটি না করে আমরা সবাই মিলে ভালো কোয়ালিটির কাজ করবো সবাই মিলে। এবং আমাদের মধ্যে যদি কোনো রকম যদি কেউ প্রবলেম হয় বা কেউ ভুল বুঝাবুঝি হয়, আমরা আমাদের মুরব্বীদের দ্বারা সেটাকে সমাধান করে ফেলবে। আমাদের প্রত্যেকেরই মানে সহনশীল হওয়া উচিত, প্রত্যেকে সংযত হওয়া উচিত। কিছু হলে এই যে আইনের কাছে চলে যাওয়া, এই আইনের আশ্রয় নেওয়া, এগুলো বা এই সময় কঠিন বিষয়বস্তু আমাদের যাওয়া উচিত না। লোক হাসে, লোক চলচ্চিত্রকে এমনিতেই অনেক দূরে সরিয়ে দিয়েছে। আমরা যদি এভাবে প্রশাসনের খালি দ্বারস্থ হই, তাহলে মনে করবে যে আমাদের মুরব্বী নেই। তো আমি আশা করবো যে আমাদের প্রবলেম হতে পারে, ওয়াইফ অ্যান্ড হাজব্যান্ডের ঝগড়া হয়, পিতা মাতার সাথে সন্তানদের ঝগড়া হয়, কিন্তু সেটা আমরা আমাদের পরিবারে বসে আমরা সেটা সমাধান করে ফেলবো। আমি ফার্দার চাই না যে কেউ কাউকে কোনোদিন চলচ্চিত্রে কেউ কাউকে কোনোদিন তার কর্মস্থল থেকে যাতে কাউকে না বলে যে আপনি কর্মস্থলে আপনি আসতে পারবেন না। কারণ এটা একটা ফ্রিল্যান্সার, আমরা সবাই এখানে তো আর আমাদের বাধ্যগত কেউ চাকরি করি না, বাধ্যগত কেউ আমরা এখানে আসতে হবে
হবে এমন কিছু না। এটা একটা ভালোবাসার জগতের মানুষ, আমরা সৃষ্টিশীলতার সাথে জড়িত। তো আমি মনে করি আমরা সবাই মিলেমিশে যাতে ভালো কাজ করি। এখন আমাদের আর পেছনে তাকানোর সময় নেই। আমরা সবাই মিলে যারা আমাদের সিনিয়র তাদেরকে শ্রদ্ধা করে এবং যারা আমাদের সমসাময়িক তাদেরকে ভালোবেসে, যারা ছোট তাদেরকে স্নেহ দিয়ে আমাদের এখন শুধু কাজ করার বিষয়। আমি আশা করব যে রিভেঞ্জের মাধ্যমে সমস্ত রিভেঞ্জ শেষ হয়ে দর্শক কীভাবে ভালো প্রোডাক্ট উপহার দেবো সেটা আমাদের ভাবা উচিত। বিষয়, আমি একটু বঙ্গবন্ধু বায়োপিকের ব্যাপারে জানতে চাচ্ছি। খন্দকার মুশতাক চরিত্রে আপনার অভিনয় করার কথা ছিল, এটার কোনো আপডেট আছে কি? না, আমি আইয়ুব খানের চরিত্র আমি Sorry, করবো। sorry, আমি খন্দকার তো মনে হয় ওই বাবু ভাই করতেছে, আমি আইয়ুব খানে আছি এবং আমার নেক্সট সেপ্টেম্বরে আমার শুটিং। আইয়ুব খান চরিত্র আমি করবো ইনশাআল্লাহ, এবং সেটা সেপ্টেম্বরে, মানে এইটা আগামী 10 তারিখে শেষ হয়ে যাবে। নেক্সট বাংলাদেশে শুটিং হবে সেপ্টেম্বরে। ওইটাতে ওইখানে আমার ডেট, ওইখানে আমার ডেট দেওয়া আছে, ওইখানে আমি শুটিং। একটা বলছিলেন যে 30 বছর আপনার এই যে 33 বছরের কেরিয়ার, আজকে কিছুক্ষণ আগে আপনি বলতেছিলেন যে হয়তো টেলিভিশনে কাজ করলে হচ্ছে স্বাধীনতা পদক বিশ্বপদক পেয়ে যেতাম, সেটা এই 33 বছরের আক্ষেপের অতৃপ্তির জায়গাটা যদি বলেন। না আসলে হয় কি, দেখো এটা তুই অফ দ্য রেকর্ড করে হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে কি যে মানে আমি 1986 সনে চান্স পেয়েছিলাম নতুন লোকের সন্ধানে। অনেকগুলো পরীক্ষা দিয়ে আমি ফাইনালি ট্যালেন্ট হান্ট ছিল বাংলাদেশের সুযোগ পাই এবং 88 আমি ফার্স্ট শুটিং করি। তো অনেকে বলতেছিল, তো আমার মিডিয়ার থেকে আরম্ভ করে অনেকে বলতেছিল যে মিশা তোমার কাজে তো 33-35 বছর হয়ে গেল, তো একটা করা উচিত। তো সেই জায়গা থেকে আমি বললাম এটা যদি, তখন বলছিলাম দেখো যদি নাটকই করতাম, স্টেজে যদি সময়টা দিতাম তাহলে এতক্ষণে আমাকে নিয়ে অনেক সপ্তাহ হতো। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে আমাকে না, মানে আমাদের সিনিয়রদেরকে নিয়ে আমরা এইভাবে সম্মান করতে পারি না। আমি যদি বলতে চাই সেটা হচ্ছে নায়ক রাজরাজ, যাকে দিয়ে আমরা এফডিসিতে হাঁটতে শিখেছি, যাকে দিয়ে আমরা অভিনয়ে আজকে শিল্পী বা স্টার স্বপ্ন দেখি, সেই রাজ্জাক ভাইকে আমি দেখি প্রথম বছর মৃত্যুবার্ষিকী বা তার জন্মবার্ষিকীতে এদেশ এভাবে সম্মান করে না আর কি। তো এটা অবশ্যই হতাশার বিষয়, আমাদের কিংবদন্তি শিল্পীগুলোকে আমরা সেভাবে সম্মান দিতে পারি না, তবে আমাদের দেওয়া উচিত। আর ওই 33 বছর হয়তো বা সবাই যখন বলতেছে, হয়তো বা আমার কাজের 33 বছর চলতেছে, হয়তো বা আমি সবাইকে নিয়ে বা সবাই আমাকে নিয়ে 33 বছর হয়তো বা আমি উদযাপন করবো। আচ্ছা ভাইয়া, যদি বলি যে নতুন প্রজন্মের এন্টি হিরোদের নিয়ে আপনার অবজারভেশন কি? সেটা হচ্ছে যে আমি যেটা গুরুজনদের কাছ থেকে শিখেছি সেটা হচ্ছে যে অবজারভেশন এখনও মনে হয় নতুন যারা আসতেছে তারা স্ট্যান্ড করতে এখনও পারেনি। যেমন মনে করো যে এক বাক্যে কেউ বলতে পারবে না। যখন আমরা যেমন শ্রদ্ধেয় ইটন শামসুজ্জামান, আহমেদ শরীফ, শ্রদ্ধেয় রাজীব সাহেব, শ্রদ্ধেয় হুমায়ুন কুরি, শ্রদ্ধেয় মিজু আহমেদ, সাদিক বাচ্চুর আমলে আমরা যখন কাজ করছি তখনই আমরা আমাদের এক্সিস্টেন্টকে তুলে ধরেছি। তো ফরিদি সাহেবের সাথে এই ছেলেটা কেড়ে মিশা সহদবরী কি ইন্ডিয়ার বম্বের মনে হয়। তো ওইরকম করে এখনও ওই লাইমলাইটে বা ফোকাস নেওয়ার মতো কোনো ছেলেকে এখনও আসেনি। কারণ এটা আসলে টাইম লাগবে। কারণ ভিলেন এত সহজ, একটা নায়ক একটা ছবি হিট হয়ে গেলে নায়ক হয়ে যাবে, একটা ছবিতে একটা নায়িকা হিট হয়ে যাবে একটা ছবিতে, কিন্তু একটা ভিলেনকে তার জায়গা নিতে হলে মিনিমাম 20টা ছবি হিট সুপারহিট দিতে হবে। কারণ একটা ভিলেনকে ধরতে হবে, সে নায়িকার মাকে যখন কিভাবে ধরবে, সে নায়িকাকে কখন ধরবে, নায়কের বাবাকে কখন ধরবে এবং নায়ককে কিভাবে ধরবে। শুধু ধরার কথা বললাম, ধরাটাই 4টা ভাবে জানতে হবে। যে আমি যদি নায়ককে যেভাবে ধরবো নায়কের বাবাকে সেভাবে ধরবো না, আমাকে ধরতে হবে সেটাই জানতে হবে। কাজে হচ্ছে না, ভিলেনের পায়ের নিচে মাটি অনেক শক্ত করতে অনেক সময় লাগে। কারণ ভিলেন তো তথাকথিত নায়ক বা নায়িকা না, ভিলেনকে হতে হবে মাটি শক্ত করে। কারণ ভিলেন হচ্ছে ছবির গল্পের টার্নিং পয়েন্ট, ইউ টার্ন এত সহজ না। ইউ টার্ন নেওয়ার সময় যা ব্রেক করতে হবে, ওদিকে গাড়ি আসতেছে কি না। এই জন্য ভিলেন এই মুহূর্তে যারা ইয়াং অনেকে করতেছে, হয়তো বা অনেকের নাম আমি বলতে পারবো না। এর মধ্যে মাঝখানে আমি একটা স্কিন শুনছিলাম, তারপরে এখন একটা সীমান্ত একটা ছেলে করতেছে, সম্ভবত এই ছবিটা কাজ করবে। ওকে দেখে ভালো লেগেছে সীমান্তকে আমার। বাট নতুনদের প্রতি আমার একটাই কথা, সেটা হচ্ছে যে যখন মানে ফেসবুক বা মিডিয়ার ভিলেন হওয়ার দরকার নেই। ফেসবুক বা মানে কি ইনস্টাগ্রাম বা কি বলবো যে মেসেঞ্জারের অভিনেতা হওয়ার দরকার নেই। তুমি ডিরেক্টর, প্রডিউসারের আর্টিস্ট হও, তুমি কাজ করে দর্শকের অভিনেতা হও। তাহলে তুমি দেখবা যে ইনস্টাগ্রাম বলি, ফেসবুক বলি, গুগল বলি, যাই বলি, সমস্ত মিডিয়া তোমার পেছনে দৌড়াবে। তুমি মিডিয়ার পেছনে দৌড়ানোর প্রয়োজন পড়বে না। কাজে তুমি এখন যেটা দৌড়াবা সেটা হচ্ছে যে তুমি তোমার কাজকে পেছনে দৌড়াও, তুমি তোমার কোয়ালিটির পেছনে দৌড়াও, তুমি দেখবা সবাই তোমার পেছনে দৌড়াচ্ছে ইনশাআল্লাহ। এটাই
এটাই আমি বলবো যে ইয়াংদের প্রতি যারা আমার ছোট ভাইরা আছে, এবং আমি সবসময় বলি ইয়াংরা আসুক, ছোটরা আসুক। আমি একা বা আমি দুইজন, আমরা বা তিনজন কি হবে, অনেককে চাই, সবাই কাজ করুক, তখন কোয়ালিটিও প্রকাশ পাবে। সব রকম এখন ছবি হচ্ছে, ছোট বড় সবই হচ্ছে। সাকিব খান ছবি করতেছে, শাপলা মিডিয়া অনেকগুলো ছবি করতেছে, 5টা ছবি আমার বাম দিকে আমার ডিরেক্টর মহোদয় করতেছেন। তো আমি মনে করি এই যে এইটা একটা সুবাতাস। নাটকের অনেক ভালো ভালো লোকগুলো, যেমন সঞ্জয় সমাজদার ছবি করতেছে, আফসান জিওর নাম দিন, আশফাক নিপুণ একজন ভালো। আমি তারপরে আরিয়ানের কাজ আমার ভালো লাগে, তারপরে রাজ করতেছে, ফারুকি ভাই করতেছে, তো সবাই, তারপরে ইয়ে করতেছে যে সন্ধ্যা সমর্থন, হ্যাঁ, তারপরে এই আমাদের তপু খান করতেছে, তারপরে আমার চয়নিকা আপু করলো, তৌকির ভাই করতেছে। আমরা যে সবাই মিলে ছবি করি, এবং মূল কথা হচ্ছে যে মাঠে প্রমাণ করবে যে কার ছবি সবাই দর্শক যার যেটা ভালো লাগে সবাই দেখবে। বাট আমরা চাই অনেক ছবি হোক, অনেক আর্টিস্ট আসুক, সবাই করুক। যেহেতু এখন প্ল্যাটফর্ম চেঞ্জ, এখন অ্যাপস চলে এসছে, এখন অ্যাপসে ছবি রিলিজ হবে, নট নেসেসারি হলে দিতে হবে, হল লাগবে, অ্যাপ চলে আসছে, তারপরে আমাদের আরও অনেকগুলো মাধ্যম চলে আসছে। তো আমি ওই জায়গা থেকে মনে করি সবাই ছবি করুক, এবং এর মধ্যে থেকে যারা কোয়ালিটি সে সিলেক্ট হবে। সবাই আপনি তো দীর্ঘদিন আমেরিকা থেকে আসলেন, তো একটু আগে আপনি বলতেছেন অ্যাপসের কথা, তো আপনারা তো যে সময়টা ক্যারিয়ার তুঙ্গে, আপনারা যে সময়টা ক্যারিয়ার তুঙ্গে, হ্যাঁ, হ্যাঁ। তখন হয়তো দেশে 1200 মতো হল ছিল, জি, 1200 হল আছে। জি, জি। আপনার কি মনে হয় এই অ্যাপসের কারণে হল বলে আর কিছু থাকবে না পৃথিবীতে? আমি এটা আসলে এটা আমি গবেষক না ফিল্মের বা হলের, এটা আমি বলতে পারবো না। হল আমার মনে হয় থাকবে, থিয়েটার সারা জীবন থাকবে, স্টেজ সারা জীবন থাকবে, এটা কখনো বন্ধ করা যাবে না। কারণটা হচ্ছে কি যে অ্যাপ যতই আসুক, হয়তো বা হল থাকবে, এই কারণেই থাকবে যে মানুষ শুধুমাত্র ওই এই প্রযুক্তি এইটুকু দেখে এই ফিলটা হবে না, কারণটা কি, যখন আমরা হলে যাই হলে কিন্তু লাইট অফ করে দিতে হয়, সাউন্ড সিস্টেমটা দিতে হয়, অ্যাট্রাক্ট করার জন্য ছবি বানানো হয়। তো এটাতে দেখে কিন্তু ওই মজাটা পাওয়া যায় না। হয়তো বা ব্যস্ততা বা প্রযুক্তি আমাদেরকে এটা বাধ্যগত করে ফেলেছে এটা দেখার জন্য, কিন্তু তারপরও হল চলছে। এরপরও কিন্তু মানে আমি লাস্ট যদি বলি যে শাহরুখ খানের ছবি পাঠান 250 কোটি টাকার ছবি, তাহলে মানুষ অ্যাপসই বানাতো। শাহরুখ খান নিজে বানাচ্ছে, কিন্তু অনেক অ্যাপসে ছবি তার প্রোডাকশন থেকে, রেড চিলিজ থেকে রিলিজ হচ্ছে, কিন্তু সে কিন্তু ইয়াসরাজ প্রোডাকশনের ছবি করতেছে 250 থেকে 300 কোটি ছবি। তো সব থাকবে, হল থাকবে, হল কখনো যাবে না, স্টেজ কখনো যাবে না, কারণ মানুষের আসলে ডিরেক্ট মজা নেওয়ার একটা যেই এনভায়রনমেন্ট, এটা শেষ হবে। বাট প্ল্যাটফর্ম চেঞ্জ হবে, নেটফ্লিক্স আসবে, যেমন ইন্ডিয়াতে হইচই আছে, 5 আছে, সব আসবে, এরকম প্ল্যাটফর্ম চেঞ্জ হবে, কিন্তু হল শেষ হবে, এটা আমার ধারণা। আপনার তো কিছুদিন আগে নাটকও দেখা গিয়েছিল, আগামী ঈদে কোনো নাটক দেখা যাবে কিনা? না, এইটা নাটক না, ওইটা এই মুহূর্তে দেখা যাবে না, কারণ এই মুহূর্তে আমার হাতে যে কটা ছবি করবো, তবে স্ক্রিপ্ট ভালো লাগলে অবশ্যই করবো। ওয়েবে আমার ওয়েব সিরিজ কয়েকটা করার কথা, আমি ওয়েব সিরিজ কয়েকটা করবো, কারণ যেহেতু প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে। নাটক বলবো না, মানে নাটক যদি স্ক্রিপ্ট ভালো লাগে করবো, বা আমি ফুটপাতে অভিনয় করতে রাজি আছি, যদি আমার আমি মনে করি যে আমার স্ক্রিপ্টটা মানে দর্শক মজা পাবে বা আমার করে আমি আনন্দ পাবো, আমি ফুটপাতে কাজ করতে রাজি আছি। সেটা আমার শুধু নট অনলি ছোটো পর্দা বা নাটক বা ওয়েব, আমার যেখানে ভালো লাগবে, আমার শান্তি পেলাম, আমি কাজ করবো। আপনি বেশ কিছুদিন দেশে বাইরে ছিলেন। এর একটা উদাহরণ আমার আমি দিতে পারি, আমি সারা জীবন মনে রাখবো আমার এই উদাহরণটা। শুটার ছবিতে ওটা মেথরের একটা ক্যারেক্টার আমার করছে একজনটা কিল করার লাগা। তো আমরা ধুলাবালু খুঁজতেছিলাম যে পাতা, ওই যে ঝাড়ুদার ঝাড়ুদের যে ময়লা টয়লা আছে, পাতা তারপরে ময়লা যত আবর্জনা যা আছে, ডাস্টবিনে যা আছে, ডাস্টবিনে সব কিছু নিয়ে আইসা সে নিজে ফেলে রাখছে, ঠিক আছে? এই হলো অভিনেতা মামা, ঠিক আছে? এত বড় অভিনেতা মামা বিশ্বসত বাংলাদেশে আর সেকেন্ড হবে কিনা যায় না। না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে ওই যে ক্যারেক্টার সাপোর্ট করে, তো মানে যে সাবজেক্ট থাকলে ক্যারেক্টার সাপোর্টের জন্য আমি ম্যাথমেটিক্স সব ময়লাগুলো নিয়ে নিয়েছিলাম। আর এটা শুটিং 2 ঘন্টা বন্ধ ছিল, এটা তোমার কৃতিত্ব যে একটা প্রডিউসার রাতে আবার মানে আমি বলছি না এগুলো আমার রিকুইজিট, এগুলো আমাকে দেয়। তো আসলে এটা সবার আসলে টিম যেমন ভালো হয় না, একটা কোচিং ভালো, স্টাফ ভালো, ফিজিওথেরাপি ভালো লাগে, অ্যাসিস্ট্যান্ট ভালো লাগে, সব আসলে একটা ভালো ছবির জন্য ভালো একটা টিমই দরকার। তো আমি ইকবালের কাজ করে আমি অনেক আনন্দ পাই। রাজ্জাকের কথা উদাহরণ দেখলাম, বলতেছিলেন যে আমরা সম্মান দিতে পারছি যে রাজ্জাক যখন মারা যায় বা তারপর একটা দাবি যে এসবিসিদের জন্য একটা ফোর্স বা রাস্তার নামকরণ করা হবে তার না, তো এটা আদৌ হয়নি। তো এটা
আপনারা শিল্পী সমিতির সভাপতি আপনার এই জায়গায় দায় থাকে বা আপনারা জোরালো দাবি করেন নাই বা সামনে এটা দাবি জানাবেন না জোরালো আমি অনেকে জানি না, সেটা হচ্ছে যে আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম গত টার্মে রাজেশ ভাই মরে যাওয়ার পরে যে একটা ফ্লোর দেন, তখন তার এফডিসি অলরেডি গ্রান্ট করে দিয়েছে 1 নম্বর ফ্লোর। 1 নম্বর ফ্লোরটাকে তখন 1 নম্বর ফ্লোরটা কিন্তু ছোট, তো বাপ্পারাজকে জানিয়েছিলাম যে আমরা এটা এফডিসিটা দিয়েছি, যে উনি নাম্বার 1, ওনাকে নাম্বার 1 ফ্লোরটা দেওয়া হোক, এফডিসি দিয়েছিল। আমার আমার চিঠি কিন্তু আছে, কিন্তু বাপ্পা বলছিল দেখ ওটা একটু সাইজে ছোট, যদি একটা নায়করাজ রাজ্জাককে তো একটা বড় ফ্লোর দাও, এফডিসি কিন্তু দিয়েছিল। তারপর আমরা অ্যাপ্লাই করি যে এমন কিছু না কোনো রাস্তা দেন বা কোনো বড় ফ্লোর দেন। তো এইটা তখন এমডি চেঞ্জ হয়ে যায়, তখন আবার আমাদের নির্বাচন চেঞ্জ হয়ে যায়। এটা তখন অলরেডি মানে যে পদ্ধতি আছে, তখন কিন্তু আমরা অলরেডি নেক্সট অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম যে না আমরা 1 নাম্বার রাজ্জাকের পরিবার এটা মানতেছি না, বড় ফ্লোর এই পর্যন্ত কাজ করা আছে। সামনে আপনারা কোনো জোরালো পদক্ষেপ নেবেন কি? অবশ্যই নেব, এবং আমাদের এটা বলেছিলাম, কিন্তু বারবার এমডি মহোদয় চেঞ্জ হওয়াতে হয় কি আমাদের, তোমরা ভালো করে জানো এমডি মহোদয় কিছুদিন পর চেঞ্জ হয়ে যায় এফডিসি, তো যার জন্য হয় কি একটা কাজ যে পদ্ধতি থাকে যতটুকু এগিয়ে যায় আবার ওখান থেকে আরম্ভ করতে হয়।